আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে। বাতাসের শোঁ শোঁ শব্দে মনে হচ্ছে যেন কোনো অতৃপ্ত আত্মা আর্তনাদ করছে। গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা সেই 100 বছরের পুরনো নীলকণ্ঠ ভবন আজ যেন আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে। সেই নিস্তব্ধতা চিরে অট্টালিকার ভেতর থেকে ভেসে এলো এক তীক্ষ্ণ প্রতিবাদের সুর। মা, তুমি আমায় কোথায় নিয়ে এলে? তুমি বলেছিলে দাদুর সম্পত্তি উদ্ধার করতে আমরা এখানে এসেছি, কিন্তু এই অন্ধকার ঘরে তুমি আমায় বন্দী করে কেন রাখছো? সোহিনী, জীবনটা এত সহজ নয়। এই রাজকীয় ঐশ্বর্য ফিরে পেতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। আমাদের পূর্বপুরুষরা এই বাড়ির দেয়ালে একটা গোপন সত্য গেঁথে রেখে গেছেন। কিসের সত্য? তুমি আমায় ভয় দেখাচ্ছ মা? আজ মাঝরাতে তোমায় এই বাড়ির মাটির তলার সেই পুরনো আয়না ঘরে যেতে হবে। সেখানে আমাদের কুল দেবী রক্ত ছায়ার মূর্তি আছে। দেবী শুধু পবিত্রতা চান। তোমাকে কোনো জাগতিক আবরণ ছাড়াই সেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্ব উৎসর্গ করতে হবে। মা, তুমি কি পাগল হয়ে গেছো? এসব কুসংস্কারের জন্য তুমি নিজের মেয়েকে এইভাবে অপমান করবে? আমি যাব না। এটা কুসংস্কার নয় সোহিনী, এটা আমাদের বংশের একটা চুক্তি। যদি আজ রাত 12টার মধ্যে সেই প্রথা পালন না করা হয়, তবে সূর্য ওঠার আগেই আমাদের বংশের শেষ প্রদীপ নিভে যাবে। এখন সিদ্ধান্ত তোমার। সোহিনী বুঝতে পারছিল না তার মা কেন এমন কথা বলছেন, কিন্তু সেই নীলকণ্ঠ ভবনের দেয়ালে দেয়ালে টাঙানো পুরনো ছবিগুলো যেন সোহিনীকে বিদ্রূপ করছিল। কি ছিল সেই ভয়ঙ্কর চুক্তি? কেন এই পরিবারের নারীদের এক অদ্ভুত বলিদানের শিকার হতে হয়? এই রহস্যের শেকড় লুকিয়ে আছে আজ থেকে 80 বছর আগেকার এক অভিশপ্ত দুপুরে। 1940 সাল। গগন ছিল এক সামান্য মাল মশলার ব্যবসায়ী। দিনরাত পরিশ্রম করেও তার সংসারে অভাব কাটত না। তার চোখের সামনে নীলকণ্ঠ ভবনের তখনকার মালিক রায়বাহাদুর বিলাসিতা করে দিন কাটাতেন। গগনের মনে জেদ চেপে গিয়েছিল, যেভাবেই হোক তাকে ধনী হতে হবে। একদিন হাটের ধারে এক তান্ত্রিকের সঙ্গে গগনের দেখা হয়। সেই তান্ত্রিক তাকে এক গোপন গুহার কথা বলে, যেখানে রক্ত ছায়ার উপাসনা করলে অক্ষয় ধন সম্পত্তি পাওয়া যায়, কিন্তু বিনিময়ে দিতে হয় বংশের কুমারী কন্যাদের সম্মান ও প্রাণের একাংশ। আমি আর কত কাল এইভাবে ধুলোবালি মেখে দিন কাটাবো? যদি একটা চুক্তিতেই ভাগ্য বদলে যায় তবে ক্ষতি কি? রায়বাহাদুরের বাড়িতে তখন কাজ করত গগনের এক পরিচিত। তার কাছ থেকে গগন জানতে পারে রায়বাহাদুরও এই দেবীর সাধনা করেই এত প্রতিপত্তি পেয়েছেন। কৌতূহল সামলাতে না পেরে একদিন মাঝরাতে গগন সেই বাড়ির তয়খানায় ঢুকে পড়ে। সেখানে সে যা দেখল তা তার কল্পনার অতীত। একটি বিশাল আয়নার সামনে দাঁড়িয়েছিল রায়বাহাদুরের ছোট বোন মন্দিরা। তার শরীর থেকে অদ্ভুত এক নীল আলো বেরোচ্ছিল। আয়নার ভেতরে তার প্রতিবিম্বটি জীবন্ত হয়ে উঠেছিল এবং মন্দিরাকে ধীরে ধীরে গ্রাস করার চেষ্টা করছিল। এটা কি দেখছি? আয়নার ভেতর থেকে ছায়া বেরিয়ে আসছে। গগন বুঝতে পারল এটা কোনো সাধারণ পুজো নয়, এটা আত্মার সওদা। ভয়ে সে পালাতে গিয়ে একটি পিতল পাত্রে ধাক্কা দেয়। সেই শব্দে মন্দিরার ধ্যান ভেঙে যায়। কে কে আমাদের সওদাতে বাধা দিল? দেবী এখন রক্ত চায়। মন্দিরা গগনের দিকে ঝাঁপিয়ে পড়ে। আত্মরক্ষার জন্য গগন পাশেই পড়ে থাকা একটি খিলান দিয়ে মন্দিরার মাথায় আঘাত করে। মন্দিরা মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু তার প্রতিবিম্বটি আয়নার ভেতর থেকে গগনকে লক্ষ্য করে হাসতে থাকে। গগন, তুই আজ রক্ত ছড়িয়েছিস। এবার থেকে এই রাজত্ব তোর, কিন্তু তোর বংশের প্রত্যেকটি মেয়েকে এই আয়নার সামনে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। এটাই তোর সওদা।
সিঁড়ি দিয়ে নিচে নামার প্রতিটি ধাপ সোহিনীর কাছে মনে হচ্ছিল নরকের দিকে যাত্রা। নোনা ধরা দেওয়াল আর ফ্যাপসা গন্ধের মাঝে শুধু শোনা যাচ্ছিল সোহিনীর দ্রুত হৃৎস্পন্দন। মায়ের নির্দেশ মতো তাকে সমস্ত জাগতিক আবরণ ত্যাগ করতে হয়েছে। 8 দিন ধরে উপবাসের পর আজ সে সম্পূর্ণ বিবস্ত্র, নিঃস্ব। তার শরীর কাঁপছে, ঠান্ডায় নয়, এক অজানা আতঙ্কে। এই আদিম নগ্নতা তাকে মনে করিয়ে দিচ্ছে সে আজ আর কোনো মানুষ নয়, সে কেবল এক অশুভ শক্তির উপভোক্তার কাছে নিবেদিত এক অর্ঘ্য। মা, আমি ঘরের মাঝখানে এসে দাঁড়িয়েছি। চারদিকে শুধু অন্ধকার, আলো বলতে কেবল ওই পুরনো আয়নাটা থেকে বের হওয়া এক ম্লান নীল আভা। মা, তুমি কি বাইরে আছো? ভয় পাস না সোহিনী, তোর শরীরের প্রতিটি ভাঁজে আজ আমাদের বংশের ভাগ্য লেখা হচ্ছে। ওই আয়নার সামনে গিয়ে দাঁড়া, নিজের নগ্ন প্রতিবিম্বের চোখে চোখ রাখ। আজ তোর আর আয়নার মাঝখানে কোনো বাধা থাকা চলবে না, কোনো সুতো নয়, কোনো লোকলজ্জাও নয়। তুই এখন শুধু রক্ত ছায়ার সম্পত্তি। সোহিনী ধীর পায়ে সেই বিশাল কারুকার্যমণ্ডিত আয়নার সামনে গিয়ে দাঁড়াল। আয়নার শীতল কাঁচ থেকে এক অদ্ভুত ঠান্ডা স্রোত তার অনাবৃত শরীরের ওপর দিয়ে বয়ে গেল। সে নিজের প্রতিবিম্বের দিকে তাকালো, কিন্তু এ কি? আয়নায় যে শরীর সে দেখছে তা তো তার নয়। প্রতিবিম্বের চামড়া কুঁচকানো, চোখ দুটো কোটরগত, আর সেখান থেকে চুইয়ে পড়ছে চাপ চাপ রক্ত। এটা আমি নই মা, আয়নার ভেতর অন্য কেউ দাঁড়িয়ে আছে। সে আমাকে ছুঁতে চাইছে, ওর নখগুলো বড় হয়ে আমার দিকে এগিয়ে আসছে। মা, বাঁচাও। বাধা দিস না সোহিনী, ওটাই দেদীর রূপ। ও তোর রক্ত আর তোর যৌবনটুকু শুষে নিয়ে তোকে অমর করে দেবে। আমাদের বংশের ধন সম্পদ চিরস্থায়ী হবে। এটাই সেই সওদা যা 80 বছর আগে গগন ঠাকুরদা করেছিলেন। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা বিভৎস হাত বেরিয়ে এসে সোহিনীর গলা চেপে ধরল। সোহিনী যন্ত্রণায় ছটফট করতে করতে দেখতে পেল আয়নার গভীর থেকে বেরিয়ে আসছে মন্দিরা, সেই 1940 সালের বলি হওয়া মেয়েটি। মন্দিরার সারা গায়ে আঘাতের চিহ্ন, কিন্তু তার চোখে আজ প্রতিশোধের আগুন। সোহিনী কোনো মতে ঘাড় ঘুরিয়ে দরজার ফাঁক দিয়ে দেখল তার মা হাতে একটা সোনার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। সোহিনীর রক্ত যখন আয়নার দেবীর কাছে পৌঁছাবে, তখন সেই পাত্রে ভরে উঠবে এক অমৃত, যা পান করলে তার মা আজীবন সুন্দরী আর অমর হয়ে থাকবেন। নিজের জন্মদাত্রীর এই ভয়ানক রূপ দেখে সোহিনীর ভেতরের ভয় ঘৃণায় বদলে গেল। মা, তুমি মা নও, তুমি এক পিশাচী। এই রক্তের সওদা আমি শেষ করবই। সোহিনী বুঝতে পারল তার এই নগ্ন অসহায়ত্বই তার শক্তি। সে কোনো জাগতিক অস্ত্র ছাড়াই ধাবিত হলো আয়নার দিকে। পাশে পড়ে থাকা একটি বড় পিতলের পঞ্চপ্রদীপ সে তুলে নিল। আয়নার ভেতর থেকে অশরীরী ছায়াটি তাকে গ্রাস করার জন্য মুখিয়ে আছে। করিস না সোহিনী, ওটা ভাঙলে তুইও শেষ হয়ে যাবি। বংশের প্রদীপ নিভে যাবে। যে প্রদীপ জ্বালাতে নিজের মেয়ের রক্ত লাগে, সেই প্রদীপ নিভে যাওয়াই ভালো। প্রচণ্ড শব্দে আয়নাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সাথে সাথে এক বিকট আর্তনাদ করে উঠলেন সোহিনীর মা। আয়নার কাঁচের প্রতিটি টুকরো যেন এক একটি তীরের মতো এসে বিঁধেল মায়ের শরীরে।
80 বছরের জমানো অভিশপ্ত ছায়াগুলো মুক্ত হয়ে ঘরটিকে তছনছ করে দিল। সোহিনী দেখল মন্দির আর ছায়াটি ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে যাচ্ছে। তার মুখে এক প্রশান্তির হাসি। পরদিন সকালে গ্রামবাসীরা দেখতে পেল নীলকণ্ঠ ভবন ধসে মাটির সাথে মিশে গেছে। ধ্বংসস্তূপের মাঝে কেবল সোহিনীকে পাওয়া গেল। তার শরীর ঢেকে আছে এক জীর্ণ পুরনো কাপড়ে, যা হয়তো 80 বছর আগেকার মন্দিরারই কোনো স্মৃতি। সোহিনী বেঁচে ফিরল, কিন্তু তার চোখের সেই নীল আভাটা জানান দিচ্ছিল নীলকণ্ঠ ভবনের সওদা শেষ হলেও রক্ত ছায়ার দাগ হয়তো তার আত্মায় চিরকাল থেকে যাবে। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু অন্ধকার এখনো শেষ হয়নি। আরো অজানা আতঙ্কের জন্য লাইক দাও, কমেন্টে তোমার মতামত জানাও, আর সাবস্ক্রাইব করে আমাদের ছায়ার জগতে থেকে যাও।